জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের তৃতীয়টা আজ একই সাথে শেষ হচ্ছে চট্টগ্রাম পর্ব। সিরিজ জয় প্রাথমিক টার্গেট হলেও একমাত্র নয়, টপ অর্ডারে ফর্মে ফেরা, পাওয়ার প্লেতে রান জেনারেট করা, শেষ 10 ওভারে রান রেট বাড়ানো, ডেথ ওভারে যতটা পারা যায় ইকোনমিক্যাল বোলিং করা, এরকম স্পেসিফিক কিছু লক্ষ্য নিয়েও মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে এত টার্গেটে ফোকাস করা কতটা সম্ভব শান্ত লিটনদের জন্য, এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ক্রীড়া বিশ্লেষক দেবব্রত পাল। আপনাকে স্বাগত। আমরা দেখতে পাচ্ছি আসলে এই দলটা লম্বা সময় ধরে খেলছে, তারপরেও স্ট্যাবিলিটি আসেনি টিমের মধ্যে। লিটন, তানজিদ, শান্ত তিনজনে মিলে পারফেক্ট স্টার্ট এনে দিতে পারছেন না। দ্বিতীয় ম্যাচে প্রথম 10 ওভারে করেছেন 62 রান। ইন্ডিভিজুয়ালি দায় বেশি নাকি টিম ম্যানেজমেন্টের টিম বিল্ড আপে সমস্যা দেখছেন? না, আপনি যদি দেখেন যে আমাদের এগেইনস্টে কিন্তু স্কোরটাও কিন্তু খুব বেশি দাঁড়াচ্ছে না। হয়তো স্কোর যখন আপনার টার্গেট ছোট থাকবে তখন কিন্তু আপনাকে সেই পলিসি হিসেবে খেলতে হবে। বাট আমরা যদি এখন টি-20 ফর্মেটে দেখি যে অন্যান্য টিমগুলো কি করছে, আপনার পাওয়ার প্লেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাওয়ার প্লে আপনি দেখবেন এই 6 ওভারেই কিন্তু 60-65 রান কিন্তু আপনি আইপিএল এ দেখেন, তাছাড়া ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেলেন, পাওয়ার প্লেটা খুব ভালোভাবে ইউজ করতে হয়। সেই তুলনায় যদি আমরা দেখি যে পাওয়ার প্লেটা কতটুকু ইউজ হচ্ছে, আমরা দেখবো যে 42-45 এভারেজ 7 করে কিন্তু আসছে। তো আপনার টি-20 ক্রিকেটে এইভাবে কিন্তু আসলে হয়ে ওঠে না, একটা টিম কিন্তু এভাবে দাঁড়ায় না। কাজে আপনি যে ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসেবে এই ট্যুরটাকে আপনি বিবেচনা করেন, সেহেতু আমি বলবো যে এটা কিন্তু খুব ভালো একটা প্রস্তুতি হচ্ছে এরকম আমি মনে করি না। বাট এখানে আমি একটা কথা বলতে চাই, আমরা কিছুদিন আগে বিপিএল খেলেছি, ওর আগে শ্রীলঙ্কার এগেনস্টে আমরা টি-20 খেলছি। সেই হিসেবে কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে আমাদের প্রিপারেশনটা কিন্তু ভালো। এখন জিম্বাবুয়ের এগেনস্টে খেলছি, ইউএসএ তে 3টা ম্যাচ রয়েছে। সো বর্তমান বাস্তবতার প্রিপারেশন ভালো। বাট ওয়ার্ল্ড কাপের জন্য যদি আপনি বাস্তবিক অর্থে কোনো পরিপূর্ণ প্রিপারেশনের কথা বলেন, আমার মনে হয় না যে এই জিম্বাবুয়ে টিমের এগেইনস্টে পরিপূর্ণভাবে সেই প্রস্তুতিটা সম্ভব। আমরা দেখতে পাচ্ছি যে আইপিএল যখন চলছে, মানে 200-250 রান হচ্ছে, সেটার ধারে কাছে আমরা যেতে পারছি না আসলে। অন্যান্য টিমের প্লেয়াররা, কারণ আমরা দেখতে পাচ্ছি আইপিএলে কিন্তু বিভিন্ন দেশের প্লেয়াররা আছেন, তারা যে টেম্পারমেন্টে খেলছেন। আমাদের এখান থেকে একজন বোলার গিয়েছিলেন, তিনিও চলে এসেছেন। আসলে বাংলাদেশ বিশ্বকাপ যে এই টেম্পারমেন্টে ধরতে পারবে কিনা, বিশেষ করে ব্যাটাররা। না, বাংলাদেশের জন্য ব্যাটারদের জন্য কিন্তু আসলে অনেক বেশি চ্যালেঞ্জ হবে। আপনি দেখেন আমাদের পেস বোলাররা বলি, স্পিনাররা বলি, তারা কিন্তু খুব ভালো একটি ছন্দে রয়েছে। আমাদের ব্যাটিং অর্ডার, আমাদের যে ব্যাটাররা রয়েছে, তারা কিন্তু এখনো কিন্তু স্টিল স্ট্রাগলিং। হ্যাঁ, আপনার তৌহিদ হৃদয় রয়েছে, খুব ভালো ফর্মে রয়েছে তৌহিদ হৃদয়, অনেক রয়েছে, রিয়াদ রয়েছে। তাদের প্রতি কিন্তু হোপফুল। আর তাছাড়া আপনি যদি দেখেন যে ওপেনিং স্টান্সে কিন্তু অলমোস্ট সবাই কিন্তু আপনার আমাদের কিন্তু খুব বেশি ছন্দে রয়েছে তা কিন্তু বলা যাবে না। আপনি লিটন দাসকে বলেন, আপনি তানজিব তামিম বলেন, যে কাউকে। আর ওয়ার্ল্ড কাপ হচ্ছে এরকম একটি জায়গা যেখানে এক্সপিরিয়েন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই আমার মনে হয় যে অভিজ্ঞতাকে প্রাধান্য কিন্তু দেওয়া উচিত। আপনি দেখেন এই ওয়ার্ল্ড কাপে আপনার রিয়াদকে টিমে ইনক্লুড করা হচ্ছে। রিয়াদকে আপনি দেখেন লাস্ট ওয়ার্ল্ড কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াতে আপনার রিয়াদকে কিন্তু ইনক্লুশন ছিল না। রিয়াদের জায়গায় যে প্লেয়ারকে নেওয়া হয়েছিল তার পারফরমেন্স কিন্তু আপ টু দ্য মার্ক ছিল না। আমরা তখনও কিন্তু রিয়াদের অভিজ্ঞতাকে বিবেচনায় আনতে বলছিলাম। সেই রিয়াদ আজকে 2 বছর পর কিন্তু আবার ব্যাক করেছে। এই যে আপনার অভিজ্ঞতা এবং ডেডিকেশন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার যে প্লেয়াররা কিন্তু হার্ডওয়ার্ক করতে পারে, অভিজ্ঞতা সম্পন্ন হতে পারে, তাদেরকে কিন্তু আপনার অন্যরকম একটি বিবেচনায় কিন্তু রাখা উচিত ডেফিনেটলি আপনার ওয়ার্ল্ড কাপের মতো স্কোয়াডে। কাজেই আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের মতো স্কোয়াডে এখনো যারা বাইরে আছে, আপনি দেখেন সাকিব, মুস্তাফিজ যখন ইনক্লুশন হবে, সৌম্য সরকারের যখন ইনক্লুশন হবে, হয়তোবা টিমের শেপটা আমাদের অন্যরকম দাঁড়াতে পারে। তো লেটস হোপ আমরা কতটুকু করতে পারি। তবে আমাদেরকে মাথায় রাখতে হবে, বৈশ্বিক ক্রিকেট বিবেচনায় টি-20তে আমরা কিন্তু পাওয়ার ক্রিকেট খেলবার মতো পরিস্থিতিতে এখনো কিন্তু যায়নি চূড়ান্ত পর্বে। কাজেই ওয়ার্ল্ড কাপে খুব বেশি আশা করাটা আমার কাছে মনে হয় না সমীচীন হবে। তো আমরা একটি উন্নতির ধাপে রয়েছি। সেই গ্রাফটা যদি আমরা যত বেশি উপরে নিতে পারবো, বাংলাদেশ ক্রিকেটের জন্য ততই ভালো হবে। আমার সাথে রয়েছেন মাহফুজ আলম। আমরা আসলে এই প্রসঙ্গটাতেই প্রশ্নটা করতে চাচ্ছি যে তাওহিদ হৃদয়, মাহমুদ রিয়াদ, তারা গুড শেপে আছেন। বিশেষ করে তাওহিদ হৃদয় 2টো ম্যাচেই দারুণ খেলেছেন, তার স্ট্রাইক রেটটা কিন্তু আসলে প্রশংসাযোগ্য। এই দুজনকে সামনে এনে কি আমরা আমাদের পেছনের যে ভুলগুলো আছে এগুলোকে আমরা কি মানে ভুলে যাচ্ছি কিনা, বা আমরা বিবেচনা আনছি না? না, এখন আসলে সেই ভুলগুলোকে আমরা মানে মানে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা খুবই দেখেন পুরো দলের মধ্যে এই দুইজনের পারফরমেন্সটা হচ্ছে সবার আগে আলটিমেটলি চোখে পড়ছে। মানে টি-20 ইম্প্যাক্টফুল ব্যাটিং যদি আপনি খোঁজেন, আপনি যদি টি-20তে হাই স্ট্রাইক রেটে খেলতে না পারেন, এখনকার মডার্ন ডে টি-20তে টিকে থাকা, অপোনেন্টকে কিল করা, দ্যাট ইজ রিয়েলি টাফ।
যেটা আসলে যে ইন্টেন্টটা আমরা তাহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে দেখতে পাচ্ছি। বাট হোয়াট অ্যাবাউট দ্য টপ অর্ডার, যারা সবসময় মানে স্টার্টটা ভালো দিবে? আপনি যদি পাওয়ার প্লেতে আমাদের রান হয়েছে 35, which is not expected. পাওয়ার প্লেতে উইল টার্গেট অ্যাটলিস্ট 60 to 70। যদি অপোনেন্টটা জিম্বাবুয়ে হয় সেক্ষেত্রে আপনি টার্গেটটা আরো বেশি নেবেন। এখন আপনি উইকেটের দোহাই দিবেন? আপনি এখানে আসলে মানে অপোনেন্টের বোলিং সুপার ভালো হচ্ছে এটা বলবেন? উইকেট আপ টু দ্য মার্ক, উইকেট 200 এর উইকেট। উইকেটটা আমি নিজে কাছ থেকে দেখেছি, একদমই কাছ থেকে দেখেছি। কিউরেটার সঙ্গে আমি কথা বলেছি, প্লেয়ারদের সঙ্গে আমি কথা বলেছি, তারা নিজেরাও বলছেন যেটা 200 উইকেট। লাস্ট ইয়ার এই 2 উইকেটেই 4 নম্বর আর 6 নম্বর যে 2 উইকেটে খেলা হচ্ছে, এই 2 উইকেটে বাংলাদেশ 207 করেছে, 202 করেছে এগেনস্ট আয়ারল্যান্ড। বাট এই বছর হোয়াট হ্যাপেন? সো এখানে মানে আপনার অপোনেন্ট যখন জিম্বাবুয়ে একটা উইকার অপোনেন্ট, যাদের বোলারদের র্যাঙ্কিং হচ্ছে 75, 85, 68, তাদের এগেইনস্টে আপনি যখন ব্যাট করছেন, দিস ইজ নট আনরিক নরকিয়া, দিস ইজ নট মার্কি এন্ড দিস ইজ নট থিকশন অর হাসানাঙ্কা, যারা আপনার গ্রুপে আছে, আপনি যাদেরকে ফেস করবেন। তো ওই বোলারদের আপনি ফেস করছেন না। এটা টোটালি মানসিকতার একটা ব্যাপার, ডিফেন্সিভ মাইন্ডসেট বাংলাদেশ। এখানে আরেকটা ব্যাপার কি কাজ করছে কিনা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টপ অর্ডারে তানজিদ তামিম, লিটন এবং শান্ত, তারা আসলে মানে ফর্মে ঠিকঠাক মতন নেই। তাদের ব্যক্তিগত আসলে যে সমস্যাগুলো রয়েছে, ফর্মে ফেরার বা ইন্ডিভিজুয়াল যে প্রবলেমগুলো রয়েছে, এটাই কি আমাদের টিমের স্টার্টটাকে স্লো করে দিচ্ছে কিনা, এবং যার খেসারত আমরা পুরো শেষ পর্যন্ত দিতে হচ্ছে? না দেখুন, মানে ক্লাসিক পার্মানেন্ট ফর্ম ইজ টেম্পোরারি, যে কোনো প্লেয়ারের বাজে ফর্ম যেতে পারে। বাট আমার কথা হচ্ছে আপনি সেই ইন্টেন্টটা দেখতে পাচ্ছেন কিনা। মানে প্রথমত হচ্ছে ক্যাপ্টেনের অ্যাঙ্গেল থেকে ইন্টেন্টটা আমি বলবো যে একটা মানে যে জিনিসটা আমাদের অনেকেরই পছন্দ হয়নি বা আমরা যেটা চেয়েছিলাম, যে আপনি যখন জিম্বাবুয়ের মতো একটা অপোনেন্টের এগেইনস্টে টসে জিতবেন আর চট্টগ্রামে যখন একটা রান প্রসব উইকেট আছে, আপনি কেন ব্যাটিং দিচ্ছেন না? আপনি কেন সেই সাহসটা দেখাচ্ছেন না যে আমি এখানে 220 করে 230 করি? যেহেতু আমি এখানে 207 করেছি এবং উইকেট ইজ আপ টু দ্য মার্ক ফর দ্য ব্যাটিং এবং ফর দ্য ব্যাটার্স, তাহলে সেখানে আমি কেন 220-30 টার্গেট নিচ্ছি না? আপনার তো বোলিং ডিপার্টমেন্টে খুব একটা সমস্যা নাই। আপনার বোলার যারা আছে তারা ডিফেন্ড করতে পারে, তাদের ওই ডিফেন্ড করার মতো এবিলিটি বলার মানে এখানে যারা আছে প্রত্যেকেরই আছে এবং প্রত্যেকেই ভালো বোলিংটা করছেন। সমস্যাটা হচ্ছে ব্যাটিং এ। তো আপনি ব্যাটিংটা নিয়ে ব্যাটসম্যানদেরকে ফ্রি লাইসেন্স দেন না যে আপনারা মানে আমরা দেখতে চাই এই সিরিজটাতেই এই প্রবলেম গুলো সলভ করতে চাই। এটা মানে ওই টার্গেটটা আমরা সেট করি না যে আমি 150 স্ট্রাইক রেটে ব্যাট করবো। মানে এখানে জিম্বাবুয়ের আপনি যে বোলাররা আছে এন গারাবা অথবা এন লোবু অথবা হচ্ছে মুজারাবানি, তাদের এগেইনস্টে আপনি 150 স্ট্রাইক রেটে যদি খেলতে না পারেন, তাহলে আপনি আর কোন অপোনেন্টের এগেইনস্টে 150 স্ট্রাইক রেটে খেলবেন? আপনার গ্রুপে যারা আছে আমি যাদের নাম বললাম, আপনি কি তাদের এগেইনস্টে 150 সাইডে আপনি খেলতে পারবেন? আমার 87 হচ্ছে স্ট্রাইক রেট, আমার ওপেনারের 94 হচ্ছে স্ট্রাইক রেট, 90 মানে 2 হচ্ছে স্ট্রাইক রেট। লাস্ট ম্যাচে 15 বলে 16, ক্যাপ্টেন স্ট্রাইক রেট 106। এবং ওভারঅল ক্যারিয়ারে যে ক্যাপ্টেন্সি স্ট্রাইক রেট সেটাতে আমার মানে মানে শান্ত রয়েছেন 19 নম্বরে, আগে রয়েছেন, তার আগে সব স্ট্রাইক রেট বেশি। সো আমি আমার স্ট্রাইকটা কখন বাড়াবো, কার এগেইনস্টে বাড়াবো? আমি এক্সপেরিমেন্টটা কার এগেইনস্টে করবো? সাউথ আফ্রিকার এগেইনস্টে গিয়ে? দিস ইজ মাই এক্সপেরিমেন্টাল সিরিজ। আমাকে এখানে এক্সপেরিমেন্টটা করতে হতো, বাট আমি জানি না যে ওই সাহসটা আমরা কেন দেখালাম না। প্রথমে ব্যাটিং করি 150, 60, 70, 80 স্ট্রাইক রেটে, আমার ওপেনারদেরকে আমি সেই লাইসেন্সটা দিই। অ্যাঙ্কার রোল বাদ দেন, প্রত্যেকে ডেভাস্টেটিং রোলে থাকুক না, লেটস সি হোয়াট উই ক্যান ডু। মানে এই এক্সপেরিমেন্ট আপনি কোন সিরিজে করবেন? তো এটাই সিরিজ ছিল, বাট আমরা সেই সাহসটা দেখাচ্ছি না। যদি হেরে যাই, হারলে হারবেন, এটা আপনার এক্সপেরিমেন্টাল সিরিজ, এটা আপনি গায়ে মাখবেন না। লেটস ট্রাই এট লিস্ট। তো ওই সাহসটা বাংলাদেশ দেখাতে পারে না জিম্বাবুয়ের এগেইনস্টে এটা এক্সপেরিমেন্ট করার। আমি ওই জায়গাটা সবচেয়ে বেশি সারপ্রাইজ। অবশ্যই সেক্ষেত্রে দেবব্রত পাল রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে যে পরিমাণ আসলে ফ্রিডম দেওয়ার কথা টিম থেকে সেটা দেওয়া হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠছে। তবে আমরা দেখতে পাচ্ছি লিটন কুমার দাস তিনি শেষ 5 দিনে মাত্র একদিন প্র্যাকটিসে এসেছেন। মানসিকভাবে তাকে কি বিশ্রাম দেওয়াটা কি প্রাধান্য দেওয়া হচ্ছে, নাকি তার আসলে যে শেপে নেই তিনি, সেই শেপ থেকে ফেরার যে প্রক্রিয়াটা সেখানে আমাদের কিছুটা মানে পরিকল্পনাহীনতায় আমরা ভুগছি? না, আপনি যদি মনে করেন যে লিটন কুমার দাস শুধুমাত্র ব্যক্তিগতভাবে রেস্ট নিচ্ছে, জিনিসটা কিন্তু এরকম না। আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট এবং লিটন কুমার দাস দ্রুতভাবেই চিন্তা করে কিন্তু করেন, হ্যাঁ, এই ডিসিশন গুলো হয়। তো ডেফিনেটলি প্র্যাকটিস ক্যাজুয়াল কিন্তু টিম ম্যানেজমেন্ট থেকেই আসে, প্লেয়ারদেরকে সেটার সঙ্গে সমন্বয় করতে হয়। আর লিটন কুমার দাস আপনার এত ম্যাচিউরড একজন ক্রিকেটার, তার জন্য কিন্তু ডেফিনেটলি উনি তো ব্যক্তি চিন্তার প্রতিফলন ঘটাতেই পারেন যে কিভাবে তিনি আবার ফর্মে ফিরে আসবেন।
তো আমরা আসলে এত কথা বলছি যে, আর লিটন কুমার দাস আপনি যদি দেখেন যে এই স্কোয়াডে কিন্তু লিটন কুমার দাসের কিন্তু কন্ট্রিবিউশনটা করার স্কোপ কিন্তু আপনার অনেক, বিশেষ করে আপনি আমরা লিটন কুমার দাসকে নিয়ে এত কথা বলছি। এখন ব্যাপার হচ্ছে কি, ওয়ার্ল্ড কাপে আপনি ওপেনিং এ আজ কাকে আপনি এখানে আনবেন? বিশ্বকাপের মতো জায়গায় আপনার তানজিম তামিম মাত্র 2টা টি-20 খেলেছে। এখন লিটন কুমার দাসের জায়গায় কিন্তু আপনার আমাদের কাছে কিন্তু ওইরকম ভাবে কিন্তু বিকল্প কিন্তু আমরা দেখছি। সো আর আপনি যদি দেখেন আমাদের পাইপলাইনে কি লিটন কুমার দাসের মতো টেকনিক্যালি বলি বা যেভাবে বলি এত সাউন্ড প্লেয়ার গুলো কিন্তু নেই। তো এন্ড অফ দ্য ডেতে আমাদের সবাইকে, সিলেক্টর বলি, টিম ম্যানেজমেন্ট বলি, সবাইকে কিন্তু লিটন কুমার দাসের প্রতি সেই আস্থাটা রাখতে হবে। আমার কাছে মনে হয় এখনো আমাদের সেই আস্থাটা রয়েছে, যে কারণেই টিমে এখন পর্যন্ত তিনি আছেন। এবং আমি খুব দৃঢ়ভাবে কিন্তু বিশ্বাস করি যে ওয়ার্ল্ড কাপে লিটন কুমার দাস আসলেই ভালো একটা কিছু করবেন, যেটা টিমের জন্য কিন্তু ভালো হবে। সো আমার মনে হয় যে আমাদের সবারই আপনার লিটন কুমার দাসের ব্যাপারে কিন্তু আমাদের মিডিয়ারও কিন্তু দায় রয়েছে। সো আমরা যদি এই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি হাইপ না তুলি, আমার মনে হয় লিটন কুমার দাসকে পর্যাপ্ত সুযোগও দেওয়া হচ্ছে এবং লিটন কুমার দাসের উচিত হবে এই সুযোগটাকে ক্যাপিটালাইজ করা। আপনি দেখেন মানে মানুষ যখন অফ ফর্মে থাকে অনেক প্লেয়ারই কিন্তু এত সুযোগ কিন্তু পায় না। লিটন কুমার দাস কিন্তু অনেক বেশি সুযোগ পাচ্ছেন। আবারও বলছি, উচিত হবে লিটন কুমার দাসের এই সুযোগটাকে ব্যবহার করা। তবে এরকম ফর্ম থাকলে আসলে বিশ্বকাপে তিনি মানে দলে থাকলেও একাদশে সুযোগ পাবেন কিনা, সেই ক্ষেত্রে সৌম্য তো ব্যাক করবেন, সৌম্যকে আসলে ওপেনিংয়ে চিন্তা করা যাচ্ছে কিনা, বা সৌম্য আসলে লিটন জায়গা হারাবেন কিনা? আপনি যদি লিটন কুমার দাসকে স্কোয়াডে রাখেন, আপনার লিটন কুমার দাসকে কিন্তু প্রথমে খেলাতে হবে। হ্যাঁ, তবে এখানে কিন্তু টিম ম্যানেজমেন্টের কিন্তু একটা প্ল্যানিং থাকবে। হ্যাঁ, যেহেতু জিম্বাবুয়ের এগেইনস্টে লিটন দাস খেলছেন, প্র্যাকটিস ম্যাচ গুলাতেও টিম ম্যানেজমেন্টের একটা প্ল্যান থাকবে লিটনকে কেন্দ্র করে। ওই পর্যন্ত যদি লিটন দাস অফ ফর্মে থাকেন, তারপরেও আমার মনে হয় লিটন কুমার দাসকে কেন্দ্র করে টিম ম্যানেজমেন্ট সাজাবেন তাকে ফর্মে ফেরার জন্য আরো কি করা উচিত। তবে একটা জিনিস কি ভালো লাগছে যে টিম ম্যানেজমেন্ট লিটন দাসকে কেন্দ্র করে কিন্তু একটি ইতিবাচক পরিবেশ তৈরি করছেন, যেন তার উপর চাপটা খুব বেশি না পড়ে। তো এটা কিন্তু অত্যন্ত ইতিবাচক দিক। ঠিক একই সাথে ক্যাপ্টেন্সির বিষয়টা মানে উঠে আসছে যে শান্ত নিজে ফর্মে নেই এবং সেই ফর্মহীনতার মাঝে তিনি ক্যাপ্টেন্সিটা ঠিকভাবে করতে পারবেন কিনা। সাকিব আসলে সেই জায়গাটা হয়তো কিছুটা তিনি ভরসা পাবেন, তবে ক্যাপ্টেন ফর্মে না থাকার সেটার ইম্প্যাক্ট যে গোটা টিমের পারফরমেন্সে পড়ে সেটাও কিন্তু আমরা দেখেছি এর আগে। না, আপনি যদি দেখেন আপনি লিটন কুমার দাস যদি ফর্মে না থাকে, তানজিম তামিম নতুন, নাম্বার 3 শান্ত, হ্যাঁ, এই 3 ব্যাটসম্যান যদি আপনার ফর্মে না থাকে তাহলে আপনি রানটা কি করবে? টি-20 ক্রিকেট 20 ওভারের খেলা, আপনার পার 6 ওভার আপনি পাওয়ার প্লে ইউজ করতে পারছেন না, তাহলে তো আপনার অবস্থানটাই আপনার নড়বড়ে হয়ে যাবে। সো শান্তর পজিশনটা এরকম, অ্যাজ এ ক্যাপ্টেন বলি বা ব্যাটিং অর্ডার বলি, শান্তকে কিন্তু সামনে থেকে অবশ্যই নেতৃত্বটা কিন্তু দিতে হবে। আর সবাই যদি আমরা এরকম অফ ফর্মে চলে যাই, বিশেষ করে টপ অর্ডাররা, তাহলে কিন্তু আপনার টিমের অবস্থান খুব বেশি ভালো কিন্তু হবে না। তো আমার কাছে মনে হয় শান্ত যে খুব বেশি ফর্মহীনতায় আছে তাও কিন্তু আমি মনে করি না। হ্যাঁ, তো আমাদের সামনে কিন্তু এখনো সময় আছে। হ্যাঁ, অ্যাজ এ ক্যাপ্টেন শান্ত কিন্তু এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে ভালোভাবেই দলকে নেতৃত্ব দিচ্ছে। তবে ক্যাপ্টেন যদি সামনে থেকে নেতৃত্ব দিতে হয়, রান করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আশা করি শান্তর সামনে কিন্তু আপনার আরো কিন্তু এখনো তো আমাদের 3টা ম্যাচ বাকি আছে, জিম্বাবুয়ের এগেইনস্টে 3টা প্র্যাকটিস ম্যাচ রয়েছে। শান্ত, লিটন ওরা যদি 1 থেকে 2টা ম্যাচে রান করতে পারে না, তাহলে কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হাই হয়ে যায়। এই যে কনফিডেন্স লেভেল হাই হওয়াটা, এটাই কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোতে অনেক বেশি ইন্সপায়ার্ড করবে তাদেরকে পারফরমেন্স করার ক্ষেত্রে। সো সবকিছু মিলিয়েই আমার কাছে মনে হয় যে ওই 2 ব্যাটসম্যান যদি আমাদের ব্যাক করতে পারে, তাহলে কিন্তু আমাদের টিমটা কিন্তু অনেক স্ট্রং হয়ে যায়। কারণ মিডল অর্ডারে আপনি দেখবেন তৌহিদ হৃদয় রয়েছে, রিয়াদ রয়েছে, অনিক রয়েছে, অনেক বেশি আপনার গভীরতা কিন্তু থাকে। তো টপ অর্ডারে রান করাটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই মাহফুজ আলম আছেন আমাদের সাথে। তানজিদ তামিমকে নিয়ে একটু কথাটা বলতে হয়। তিনি আসলে যেভাবে আসলে জাতীয় দলে এসেছিলেন তামিম ইকবালের ব্যাকআপ হিসেবে, তিনি যেভাবে এশিয়া কাপে পারফর্ম করেছেন, তারপরে আসলে টি-20তে অভিষেকটা আমরা খুব একটা ভালোভাবে দেখতে পারছি না। যদিও তিনি একটা 50 করেছেন অভিষেক ম্যাচে, তারপর 3টা লাইফ পেয়েছিলেন। গত ম্যাচে আপনি বলছিলেন যে তার 90-র উপরে স্ট্রাইক রেট ছিল। তো আলটিমেটলি ওপেনার হিসেবে একজন নতুন প্লেয়ারের কাছ থেকে যেমনটা আশা করা দরকার, টি-20 বিশ্বকাপে ঠিক আগ মুহূর্তে তানজিদ তামিম সেটা দিতে পারছেন কিনা? দেখেন, ওই যে খানিকক্ষণ আগে দেবব্রত পাল যেটা বললেন, আপনার হাতে অ্যাভেলেবল অপশনস কি আছে? বেস্ট অপশনস কি আছে? এখন বিপিএল এ তিনি 135 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 104 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। তিনি কোনো 50 পাননি, বাট স্ট্রাইক রেট ওয়াজ 104। নাজমুল হোসেন শান্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 122 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এখন তিনি এখানে এসে যদি 190 স্ট্রাইক রেটে ব্যাট করেন, এটা কেন করছেন সেটা আসলে আমার কাছে বোধগম্য না।
ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে হয় কি মানে এক এক ধরনের স্ট্র্যাটেজি আমরা নেই এবং এক একটা রোল আমরা দিয়ে দিই। আমরা অনেক বেশি সিরিয়াস হয়ে যাই, অনেক বেশি ডিফেন্সিভ শেলে ঢুকে যাই। ন্যাচারাল ক্রিকেটটা খেলা মানে ক্রিকেটটাকে এনজয় করা, ওই জিনিসটা আসলে মাঠে যখন যাচ্ছে একটু কমই দিচ্ছে, মানে দুই একজন প্লেয়ার ছাড়া। দে আর রিয়েলি এনজয়িং, লাইক তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়া, তারা তাদের ওই জায়গাটাতে এনজয় করছে না। ইন্টেন্ট একদম পরিষ্কার। হ্যাঁ, ডেবু ম্যাচ দিয়ে আসলে তানজিদ তামিমকে বিচার করতে চাই না, বা পরের সেকেন্ড ম্যাচ দিয়েও তাকে বিচার করতে চাই না। তার বিপিএল এর পারফরমেন্স আমরা দেখেছি, চট্টগ্রামে তিনি একটা সেঞ্চুরি করেছিলেন, চমৎকার ক্রিকেট তিনি খেলেছেন, 135 ওয়াজ হিজ স্ট্রাইক রেট। ইট ওয়াজ এভরিথিং ইজ ওকে টু কাম ইনটু দ্য ন্যাশনাল টিম এন্ড প্লে। কিন্তু এই জায়গাটাতে ওই যে আমি ড্রেসিং রুমের ডিসকাশনটা কি হচ্ছে এটা আসলে জানতে চাই, এবং ক্যাপ্টেন ও কোচ ফাইনালি প্লেয়ারদেরকে টপ অর্ডার থেকে কি বলে পাঠাচ্ছেন এই জায়গাটা আমি একটু শুনতে চাই। আমি এটা এখনো শুনিনি, প্লেয়ারদেরকে জিজ্ঞেস করছি, তারা কেউ আসলে বলছে না। সো এখন ব্যাপার হচ্ছে মানে এত ডিফেন্সিভ শেলে কেন? তানজিদ তামিম ইজ ওকে, এবং ভাইয়া বলছিলেন যে লিটন দাসকেও কিন্তু এখন আপনি অন্য অন্য চিন্তা করলে হবে না। মানে এই যে ওয়ার্ল্ড কাপের আগে একটা সেট এতদিন সুযোগ দিলেন, তাকে আপনি বাদ দিয়ে দিলেন, কাউকে নিয়ে আসলেন, এটা একটা হযবরল অবস্থা হবে। আসলে সবাই আসলে ফর্মে নেই। এই ফর্মে ফেরার বিষয়টাতে মানে এই ফর্মে ফেরার তাগাদাটাকেই তারা আসলে বেশি প্রায়োরিটি দিয়ে ডিফেন্সিভ মুডে ঢুকে যাচ্ছেন কিনা। না, এবং আপনি যেটা বললেন ফর্মে ফেরানোর জন্য এখন যে প্রসেসটা চলছে, আমার কাছে মনে হয় সেই প্রসেসটা থেকে একটু বের হন। এই যে বললাম না যে ফার্স্ট ম্যাচ সেকেন্ড ম্যাচে দুইটা ম্যাচে আপনি যখন টসে জিতে ফিল্ডিং এর ডিসিশন নিলেন, সেটাই আমার কাছে খুব অবাক লেগেছে। আপনার অপোনেন্ট জিম্বাবুয়ে, কাম এন্ড ব্যাট, স্কোর সাম বিগ রানস, গিভ দ্য লাইসেন্স। সেই লাইসেন্স প্রত্যেকে এক একটা রোল দেওয়া হচ্ছে, এবং সেই রোলটা খুব একটা সো মানে আমার কাছে মনে হয় এখন হোপ ফর দ্য বেস্ট ছাড়া আর কোনো কিছু অপশন নেই। নাজমুল শান্ত, তানজিদ তামিম, লিটন দাস, এই তিনজনের মধ্যে মানে অন্তত দুইজনের আসলে মানে প্রপার ক্রিকেটটা খেলা উচিত। একজন খারাপ করতে পারে অথবা ম্যাক্সিমাম দুইজনে খারাপ করতে পারে, তিনজন যদি একটা প্যাকেজ হয়ে যান, আমরা তিনজন মিলে একটা প্যাকেজ, হ্যাঁ আমাদের প্যাকেজের নাম হচ্ছে একটা প্রেশার, তাইলে কিন্তু যারা মিডল অর্ডার আছে, লোয়ার অর্ডার আছে, ওই জায়গাটাতে একটা প্রবলেম হবে। সো আই বিলিভ যে যারা আসলে মানে মানে ড্রেসিং রুমটা কন্ট্রোল করেন, সেখানে ক্যাপ্টেন কোচ আছেন, তারা ওই জায়গাটাতে আরেকটু ফ্রি হবেন। অবশ্যই আমরাও সেটাই আশা করছি যে সেই জায়গাটা যতটা দ্রুত সম্ভব যাতে সমাধান হয়ে যায়। তিনজন একই সাথে যখন অফ ফর্মে আছেন তারা যাতে একই সাথে আবার ব্যাক করেন। ধন্যবাদ মাহফুজ আলম, ধন্যবাদ দেবব্রত পাল, আপনাদের দুজনকে।